হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের সিজন 1-এর প্রথম এপিসোডের ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া আপনাদের জানাতে চাই খুব দ্রুতই বাকি পর্বের এক্সপ্লেনেশনগুলো আসতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গল্পের শুরু হয় আমাদেরকে ডেরি শহরের একটা সিনেমা হলকে দেখিয়ে, যেখানে আমরা ম্যাটি নামে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যে লুকিয়ে শহরে উপস্থিত ক্যাপিটাল সিনেমা হলে সিনেমা দেখছিল। এখানে আমরা লক্ষ্য করি ছেলেটা অনবরত প্যাসিফায়ার মুখে দিয়ে আছে, যেটা খুবই অদ্ভুত ছিল, কারণ এটা তার প্যাসিফায়ার মুখে দেবার বয়স ছিল না। শুধু এটাই নয়, ছেলেটা যে সিনেমাটা দেখছিল সেটা এক ধরনের ইস্টার এগ, কারণ সিনেমাটার মধ্যে একজন ম্যাজিশিয়ান ছিল যে লোকজনের মাঝে নিজের পরিচয় লুকিয়ে তাদের থেকে নিজের স্বার্থ সিদ্ধি করত। ঠিক তেমনই যেমন করে ডেরি শহরে পেনিওয়াইজ নিজের রূপ পরিবর্তন করে বাচ্চাদের ভয় দেখিয়ে ফিট করত। এখন সিনেমা চলাকালীন থিয়েটারের ম্যানেজার ম্যাটিকে দেখে ফেলে তাকে ধরার চেষ্টা করে, কারণ সে প্রতিবারই টিকিট না কেটে সিনেমা দেখতে চলে আসতো। তাই ম্যানেজারকে দেখতে পেয়ে ম্যাটি থিয়েটার থেকে বাইরে বেরিয়ে এসে একটা পোস্টারের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, যেটা করতে তাকে রনি নামে একটা বাচ্চা মেয়ে দেখে ফেলে। তখনই সেখানে ম্যানেজার চলে আসে, যে ম্যাটিকে হাতের নাগাল থেকে পালিয়ে যেতে দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। যাকে দেখে থিয়েটারের প্রজেকশনিস্ট হ্যাংক জিজ্ঞাসা করে তার কি হয়েছে। উত্তরে ম্যানেজার ম্যাটির কথা জানিয়ে বলে সে প্রায় সময় লুকিয়ে বিনামূল্যে সিনেমা দেখে নিচ্ছে, যেটাতে তার ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে। কথাটা শুনে হ্যাংক বলে তুমি তো জানো তার বাড়ির অবস্থা কি, যেটাতে ম্যানেজার জানায় এসব দেখতে গেলে তার চলবে না। তাই হ্যাংক তার মেয়ে রনিকে জিজ্ঞাসা করে সে এখান থেকে কোনো বাচ্চা ছেলেকে যেতে দেখেছে কি না। উত্তরে রনি ম্যাটিকে বাঁচাতে ম্যানেজারকে ভুল পথ দেখিয়ে দেয়, ফলে ম্যানেজার সেই দিকেই চলে গেলে সুযোগটাকে কাজে লাগিয়ে ম্যাটি সেখান থেকে পালিয়ে আসে। এরপর আমরা তাকে রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে দেখি, যে এখনও প্যাসিফায়ার মুখে নিয়েছিল। আসলে ম্যাটি ডেরি শহরের পরিবেশ থেকে বিরক্ত হয়ে পড়েছিল, যার জন্য সে শহর থেকে চলে যাওয়ার মনস্থির করে নেয়। এখন যেতে যেতে সে পথে যাওয়া গাড়ির কাছে লিফট যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রথম গাড়িটা না থামলেও কিছুক্ষণ পর দ্বিতীয় একটা গাড়িকে দেখে ম্যাটি আবারও লিফট চাইলে গাড়িটি অবশেষে তার কাছে এসে থামে, যার মধ্যে একটা গর্ভবতী মহিলা, তার স্বামী ও 2 ছেলে মেয়ে ছিল। এখন মহিলাটা ম্যাটিকে গাড়িতে বসিয়ে নিয়ে তার ঠিকানা জিজ্ঞাসা করে, যাতে তারা তাকে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দিতে পারে। কিন্তু ম্যাটি যেহেতু শহর থেকে দূরে যেতে চাইছিল, তাই সে তাদের জানায় সে ডেরি শহর বাদে যে কোনো জায়গায় যেতে রাজি আছে। কথাটা শুনে সেই মহিলাটা জানায় তারা পোর্টল্যান্ড যাচ্ছে, যেটা বলে তারা তাদের গাড়ি স্টার্ট করে আবারও এগিয়ে যেতে শুরু করে। এখন প্রথমে তো সব কিছু স্বাভাবিকই ছিল, মানে তাদের পরিবার কোনো সাধারণ পরিবারের মতোই মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি একটু অদ্ভুত হতে শুরু করে দেয়। যার দরুন আমরা মহিলাটার মেয়েটাকে একটা লিভারের বক্স খুলে তার মধ্যে আঙুল ডুবিয়ে রক্তের স্মেল নিতে দেখি। শুধু এটাই নয়, সে ম্যাটির দিকেও তার হাতটা বাড়িয়ে দেয়, যেটাতে ম্যাটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই আমরা মেয়েটার ভাইকে কিছু ইংরেজি শব্দের স্পেলিং বলতে শুনি, যার মধ্যে সে লাই শব্দটা উচ্চারণ করে, যার মানে হলো তারা কিছু না কিছু অবশ্যই লুকাচ্ছে। এখন ধীরে ধীরে তারা সবাই মিলে অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, যার পরক্ষণেই ম্যাটি লক্ষ্য করে গাড়িটা পুনরায় ডেরি শহরেই ফিরে যাচ্ছে, যেটা আরও অদ্ভুত ব্যাপার ছিল, কারণ এর মধ্যেই তো গাড়িটা একবারও ইউটার্ন নেয়নি। তাই ম্যাটি আর সময় নষ্ট না করে তাদেরকে গাড়ি থামাতে বললে তারা কোনো মতেই গাড়ি থামায় না। তাই ম্যাটি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, বরং ম্যাটির হাত মহিলাটার পেটে লেগে তার পেন শুরু হয়ে যায়। আর এই ঘটনার কিছুক্ষণ পরেই মহিলাটা একটা ভয়ঙ্কর মিউটেড বাচ্চাকে জন্ম দেয়, যার 2টো ডানাও ছিল। ফলে সেই ভয়ঙ্কর এন্টিটিটা গাড়ির ভিতরে উঠতে শুরু করে দেয়, যাকে দেখে ম্যাটি আবারও ভয়ের চোটে তার প্যাসিফায়ার মুখে দিয়ে দেয়, যেটা লক্ষ্য করে সেই এন্টিটিটা ম্যাটির উপর আক্রমণ করে দেয়। আর আমরা ম্যাটির মুখে থাকা প্যাসিফায়ারটাকে গাড়ির কাঁচ ভেঙে উড়ে গিয়ে সিভারের মধ্যে পড়তে দেখি, যার সাথে সাথে আমাদের সিরিজের ইন্ট্রো দেখিয়ে স্ক্রিনটি এখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের 4 মাস পর এপ্রিল 1962 এর ঘটনাকে দেখানো হয়,
যেখানে আমরা ডেরি শহরের এয়ারবেসে ক্যাপ্টেন হ্যালনন ও ক্যাপ্টেন পলি রুসোকে আসতে দেখি, যাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো পাশেই উপস্থিত নিউক্লিয়ার পয়েন্টে কোনো প্রকার সমস্যা হলে যাতে তারা বিষয়টাকে সামাল দিতে পারে। এখানে কর্নেল ফুরাত তাদেরকে রিসিভ করতে আসে, যে তাদের দুজনকে সেই সমস্ত প্ল্যান্টের বিষয়ে কিছু তথ্য দেয় যেটা ওয়েসানের কাছাকাছি ছিল। এখন কাহিনীতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, ইট চ্যাপ্টার 1-এর মধ্যে যে লুজার গ্রুপ ছিল তার মধ্যে আমরা মাইক হ্যালনান নামে একটা মেম্বারকে দেখেছিলাম। তার গ্র্যান্ডফাদারই হচ্ছে ক্যাপ্টেন হ্যালনান। এখন বর্তমানে তারা দুজন সেখানে একটা গুপ্ত বেসকে লক্ষ্য করে, যার বিষয়ে ফুলারকে জিজ্ঞাসা করাতে কর্নেল ফুলার জানায় সেখানে কিছু সিক্রেট অপারেশন চলে, যেটা বলার পর সে হ্যালনানকে বলে, শুনেছি তুমি বেসের মধ্যে বেশি দিন থাকবে না। উত্তরে হ্যালনান জানায়, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আমি এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি, তাই কিছু দিনের মধ্যেই আমার স্ত্রী ও ছেলে এখানে চলে আসলে আমি বেস ছেড়ে তাদের সঙ্গে থাকতে চলে যাব। কথাটা শুনে ফুলার জানায়, যদি তুমি শান্তিতে জীবনযাপন করতে চাও তাহলে ডেরি শহর হচ্ছে সবথেকে উপযুক্ত জায়গা। যেটা শুনে হ্যালনান আর কিছুই বলে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ডেরি হাই স্কুলকে দেখানো হয়, যেখানে আমরা লিলি নামে একটা মেয়েকে দেখি, যে স্কুলে এসে তার লকার ওপেন করলে তার মধ্যে থেকে একটা আচারের জার নিচে পড়ে যায়, যেটাকে স্কুলের বুলি বাচ্চারা লিলিকে বুলি করার জন্য সেখানে রেখেছিল। ফলে সেটা সবার সামনে ভেঙে পড়াতে লিলি খুবই এম্বারেস হয়ে যায়। এখন ঠিক সেই মুহূর্তে সেখানে লিলির বান্ধবী মার্চ চলে আসে, যে তাকে সামলে নেয় এবং তার সঙ্গে কথা বলতে বলতে ক্লাসরুমের দিকে চলে যায়। তখনই আমরা সেখানে দুই বন্ধু ফিল ও টেডিকে দেখতে পাই, যাদের মধ্যে ফিল একজন কৌতূহলী ছেলে এবং টেডি একজন ভালো ছাত্র ছিল। তাই ফিল তার বন্ধু টেডিকে জানায় সে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে ডেরির এয়ারবেসের মধ্যে বিগত 48 ঘন্টার মধ্যে অনেকগুলো এয়ারপ্লেন ল্যান্ড করেছে। ফলে তার ধারণা সিক্রেট বেসের মধ্যে কিছু তো গোলমাল অবশ্যই চলছে। সম্ভবত তারা বরফের মধ্যে কোনো দৈত্যকে পেয়েছে, অথবা স্পেস থেকে সেটা এখানে এসেছে পৃথিবীকে ধ্বংস করার জন্য। কথাটা শুনে টেডি ফিলের কথাগুলোকে বেশি গুরুত্ব দেয় না এবং তাকে টিভি দেখতে বেশি মানা করে এক্সামের জন্য তৈরি হতে উপদেশ দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পুনরায় এয়ারবেসকে দেখানো হয়, যেখানে একটা জুনিয়র অফিসার ক্যাপ্টেন হ্যালনানের সঙ্গে রেসিস্ট ব্যবহার করে, যেটা দেখতে পেয়ে কর্নেল ফুলার তাকে উচিত শিক্ষা দেয়। যেটার পর কর্নেল ফুলার হ্যালনানকে আগামীকাল দুপুরে তার অফিসে আসতে বলে, যাতে সে বাকিদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে পারে। এখন সেই দিন রাতেই আমরা টেডিকে ফিলের সঙ্গে ম্যাটির বিষয়ে কথা বলতে দেখি, যে জানায় আজ 4 মাস হয়ে গিয়েছে তার গায়েব হয়ে, যেটাতে ফিল জানায় সে হয়তো এতদিনে মারা গিয়েছে অথবা শহর ছেড়ে পালিয়েছে, আর এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ তার বডি এখনও পাওয়া যায়নি। কিন্তু টেডি ফিলের কথায় সহমত হয় না, যে বলে সে আমাদের বন্ধু ছিল, কিন্তু ফিল বলে সে আমাদের বন্ধু ছিল না, শুধুমাত্র ম্যাটির জন্মদিনে তার মা তাদের চকলেট দিত বলেই সে সেখানে যেত। কথাটা শুনে টেডি ফিলের উপরে প্রচণ্ড রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে একই সময় আমরা লিলিকে দেখতে পাই, যে তার হাতের ব্রেসলেটে থাকা একটা কচ্ছপকে দেখে ম্যাটির কথা মনে করে, কারণ সে তার সব থেকে ভালো বন্ধু ছিল। ফলে সাথে সাথে আমাদের একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যার দরুন আমরা জানতে পারি ম্যাটি একদিন লিলিকে তাদের সিক্রেট আড্ডাতে নিয়ে যায়, যেটা একটা বিল্ডিংয়ের ভিউইং স্পট ছিল। আর বিল্ডিংটা কোনো কারণে পাবলিকের জন্য বন্ধ করে দেওয়া হয়, আর যেহেতু বিল্ডিংয়ের কেয়ারটেকার প্রায় সময় সেখানে উপস্থিত থাকতো না, তার জন্যই ম্যাটি, ফিল ও টেডি মিলে জায়গাটাকে তাদের আড্ডা বানিয়ে নিয়েছিল। এখন ম্যাটি ও লিলি একে অপরের সঙ্গে কথা বলতে বলতে স্ন্যাক্স খেতে শুরু করে, যার মধ্যে থেকে খেলনা পাওয়া যেত। তাই লিলির প্যাকেট থেকে একটা রকেট বার হয় এবং ম্যাটির প্যাকেট থেকে একটা কচ্ছপ, যেটা দেখে লিলি বলে কচ্ছপ তো সৌভাগ্যের প্রতীক, যেটা শুনে ম্যাটি তার পাওয়া কচ্ছপটাকে উপহার হিসাবে লিলিকে দিয়ে দেয়। আর এই কচ্ছপটাকেই আমরা বর্তমানে লিলির ব্রেসলেটের বাঁধা দেখেছিলাম। এখন সেই রাতটা ছিল 31 ডিসেম্বর 1961-এর, যার জন্য শহরে আয়োজিত আতশবাজির ভালো ভিউ নেওয়ার জন্যই ম্যাটি লিলিকে এখানে নিয়ে এসেছিল। ফলে কথা বলতে বলতে ম্যাটি লিলিকে তার বাবার কথা জিজ্ঞাসা করে, কারণ এলাকার লোকজন তাকে নিয়ে কিছু গুজব রটিয়ে বেড়াচ্ছে। তাই লিলি অবশেষে ম্যাটিকে আসল সত্যিটা জানায়,
যার দরুন আমরা জানতে পারি আসলে লিলির বাবা একটা আচারের কারখানায় কাজ করত, যেখান থেকে তাকে পিক আপ করতে একদিন লিলি ও তার মা গিয়েছিল। কিন্তু লিলি ভুল করে কারখানার ভিতরে কিছু জিনিস ফেলে রেখে আসলে সেটা যখন তার বাবা নিয়ে আসতে যায় তখন একটা মেশিনে টেকনিক্যাল কিছু সমস্যা হলে লিলির বাবা বিষয়টাকে চেক করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত লিলির বাবা সেই মেশিনের ভিতরে চলে গিয়ে ভয়ঙ্করভাবে মারা যায়। ফলে এই ঘটনাটার পর লিলি নিজেকেই দোষী মনে করে, যার জন্য সে বিগত 1 বছর ধরে তার বাবার কবরের কাছেও যায়নি। এখন ঠিক তখনই রাত 12টা বেজে গেলে শহরের আতশবাজি শুরু হয়ে যায়, যেটা দেখে তারা একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। যেখানে ম্যাটি যেহেতু লিলিকে পছন্দ করত তাই সে তার কাছাকাছি এসে তাকে কিস করতে গেলে লিলি একটু নার্ভাস হয়ে দূরে সরে গেলে ম্যাটি লজ্জায় পড়ে যায়। তাই সে লিলির কাছে বিষয়টার জন্য ক্ষমা চেয়ে নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ ম্যাটি ভেবেছিল লিলিও তাকে পছন্দ করে। কিন্তু এখন সে যখন জানতে পারে যে লিলিও তাকে শুধু বন্ধুর চোখে দেখে তখন তার মন ভেঙে যায়। এখন বিল্ডিং থেকে বার হওয়ার পর ম্যাটির সঙ্গে কি ঘটে সেটা তো আমরা আগেই দেখে নিয়েছি, তাই এই জন্যই বর্তমানে লিলি ম্যাটির এই অবস্থার জন্য নিজেকেই দোষী মনে করে, কারণ সেই দিন যদি সে ম্যাটিকে যেতে না দিত তাহলে হয়তো ম্যাটির কিছুই হতো না। এখন সেই মুহূর্তে সেখানে লিলির মা চলে আসে, যে তাকে কালকে সেমেট্রিতে যাওয়ার জন্য জামা কাপড় গুছিয়ে রাখতে বলে, কিন্তু লিলি তার বাবার সেমেট্রিতে যেতে রাজি হয় না, যে জানায় এখনও সে নিজেকে সামলে উঠতে পারেনি। তাই তার মা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এই পৃথিবীতে একা নয় যে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তাই তার এবার সব কিছু ভুলে গিয়ে নিজেকে সামলে নেওয়া উচিত। কিন্তু তারপরেও লিলি সেমেট্রিতে যেতে রাজি না হলে তার মা আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এখন লিলির মা চলে যাবার পরক্ষণেই বাথরুমের নল নিজে নিজেই চালু হয়ে গেলে লিলি যখন সেটাকে বন্ধ করে তখনই জল বার হবার পাইপের মধ্যে দিয়ে সে ম্যাটির গলার আওয়াজ ভেসে আসতে শোনে, যেটা শুনে লিলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ম্যাটি এটা কি তুমি? যদি তুমি হও তাহলে ফিরে এসো। উত্তরে ম্যাটি জানায় সে আমাকে আসতে দিচ্ছে না, যেটা বলার সাথে সাথেই সিঙ্কের ভিতর থেকে একটা রক্ত লাগা আঙুল বেরিয়ে আসে, যেটা দেখে লিলি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করে উঠলে আঙুলটা আবারও পাইপের ভিতরে চলে যায়। আর এটা দেখে আমরা বুঝতে পারি সেটা ম্যাটি নয় অন্য কেউ, কারণ একটা সাধারণ মানুষের দ্বারা কখনোই এইভাবে পাইপের মধ্যে দিয়ে আঙুল বার করা সম্ভব নয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে লিলি আগের দিনের রাতের ঘটনাটা তার বেস্ট ফ্রেন্ড মার্চকে জানালে মার্চ তাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় তাকে এই কথাটা অন্য কাউকে বলতে মানা করে, কারণ তার কথা অনুযায়ী আগে থেকেই লোকজন তাকে পাগল মনে করে, আর যদি সে আবারও এই সমস্ত কথা বলে বেড়ায় তাহলে লোকে তাকে সত্যি সত্যি পাগল মনে করবে। কথাটা শুনে লিলি প্রচণ্ড রেগে যায়, যে মার্চকে জানায় তোমার আমাকে নিয়ে চিন্তা হচ্ছে না, তোমার এটা বেশি চিন্তা হচ্ছে যে আমার সঙ্গে থাকলে লোকজন তোমাকে নিয়েও কথা বলতে শুরু করবে, যেটা শুনে মার্চ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে টেডি ও ফিলকে দেখানো হয়, যারা সাইকেলে করে যখন তাদের সিক্রেট আড্ডাতে পৌঁছায় তখন তারা সেখানে লিলিকে লক্ষ্য করে, যে আগে থেকে সেখানে পৌঁছে তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। তাই ফিল জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে লিলি জানায় সে তাদের সঙ্গে কিছু কথা বলতে চায়, যেটা বলার পর সে তাদের দুজনকে আগের দিনের রাতের ঘটনাটা জানায়, কিন্তু ফিল তার কথাগুলোকে বিশ্বাস করে না, যে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ একটা মানুষ কখনোই নর্দমার মধ্যে এতদিন জীবিত থাকতে পারে না, আর যদিও বা সে কোনোভাবে জীবিত থেকেও যায় তাহলে সে কখনোই নর্দমার মধ্যে দিয়ে নির্দিষ্ট কোনো পাইপের মধ্যে দিয়ে আঙুল বার করে কথা বলতে পারবে না। কথাটা শুনে টেডি ফিলকে বলে যদি এলিয়েন্সের অস্তিত্ব থাকতে পারে তাহলে এটা কেন সম্ভব হতে পারে না, যদিও সে লিলির কথাটাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিল না, যেটা জানার পর লিলি দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময় আমরা ক্যাপ্টেন হ্যানল্যান্ডকে দেখি, যে কর্নেল ফুলারের ক্যাবিনে আসলে কর্নেল তাকে একটা ড্রিঙ্ক দিয়ে বসতে বলে তার ফাইল খুলে পড়ে, যার দরুন আমরা জানতে পারি ক্যাপ্টেন হ্যানল্যান্ড এর আগে কোরিয়ান ওয়ারে অংশ নিয়েছিল, যে অপারেশনটা সম্পূর্ণ না হওয়ার কারণে তার এখানে ট্রান্সফার হয়ে গিয়েছে। যেটা জানার পর ফুলার হ্যানল্যান্ডকে জিজ্ঞাসা করে সে এই প্রফেশনটাকে কেন বেছে নিয়েছে। উত্তরে হ্যানল্যান্ড জানায় ছোটবেলায় তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় হ্যানল্যান্ডের বাবা তাকে তাদের প্রতিবেশীর সঙ্গে কাজে পাঠিয়ে দিত, যেটা তার মোটেও ভালো লাগতো না, তাই সে বড় হয়ে ফোর্সের সঙ্গে যুক্ত হয়েছে।
এখানে কর্নেল ফুলার নিজের বিষয়ে কিছু কথা জানায় যে তার বাবাও আর্মিতে ছিল, যে তার সময়কালে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাই সেও আর্মিতে যুক্ত হলে তার বাবা খুবই খুশি হয়। এখানে কর্নেল ফুলার হ্যালল্যান্ডকে এটাও জানায় যে অফিসারটা শুরুতে তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাকে শাস্তি হিসাবে 1 সপ্তাহ বাথরুম পরিষ্কার করার কাজ দেওয়া হয়েছে, যেটা তার ফ্লাইট রেকর্ডেও লেখা হবে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের টেডিকে দেখানো হয় যে রাতে তার পরিবারের সঙ্গে ডিনার করতে বসে তার বাবাকে জিজ্ঞাসা করে কেউ কি কোনো বাচ্চাকে 4 মাস ধরে নর্দমায় বন্দি করে রাখতে পারে, তাছাড়া কেউ কি সেখানে এতদিন জীবিত থাকতে পারবে। উত্তরে টেডির বাবা জানায় তারা জুইশ, যাদের উপর একসময় খুবই অত্যাচার করা হয়েছে। শুধু এটাই নয়, তাদের শরীরের চামড়া ছিঁড়ে নিয়ে ল্যাম্পশেড বানানো হয়েছে, যেটা এতটাই ভয়ঙ্কর ও কষ্টদায়ক ছিল যে তুমি কল্পনাও করতে পারবে না। আর এটা বলতে বলতে টেডির বাবা টেডির বইয়ের মধ্যে লুকিয়ে রাখা কমিক দেখতে পেয়ে তার উপরে রেগে গিয়ে তাকে কল্পনার জগৎ থেকে বার হয়ে বাস্তব জীবনের উপরে মনোযোগ দিতে বলে। এখন খাওয়া দাওয়া শেষ করে টেডি যখন তার রুমে শুয়ে ডিটেকটিভ কমিক পড়ছিল, তখনই তার রুমের লাইট নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তাই টেডি যখন সেটাকে আবারও চালু করে, তখন সে তার মধ্যে অনেকগুলো মানুষের মুখের চামড়া লাগা অবস্থা দেখে, যারা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। ফলে এই ভয়ানক দৃশ্যটা দেখে টেডি টেবিলের তলায় লুকিয়ে পড়ে চিৎকার করে ওঠে। ফলে তার ভাই রুমে চলে আসলে টেডি লক্ষ্য করে সব কিছু স্বাভাবিক হয়ে আছে, যেটাতে টেডি পুরো অবাক হয়ে যায়। ঘটনাটির পর পরের দিন সকালে টেডি লিলি ও ফিলকে পুরো ঘটনাটা জানায়, যেটা শোনার পর ফিল বলে তাহলে কি এবার তার পালা, কারণ ফিল টেডির কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছিল তাকে বমি করতে দেখে। আসলে ফিল টেডিকে ছোট থেকেই চেনে যে যখন সত্যি কথা বলে তখন সে বমি করে, যেটা সে এখন করছিল। তাই টেডি বলে আমাদের এই বিষয়টা কাউকে জানাতে হবে, যেটাতে ফিল জানায় কেউ তাদের কথা বিশ্বাস করবে না। কথাটা শুনে লিলিও সহমত জানিয়ে বলে উল্টো সবাই তাদেরকে পাগল মনে করে জুনিফার হিল পাগলাগারদে পাঠিয়ে দেবে। তাই অবশেষে তারা সিদ্ধান্ত করে যে তারা এই বিষয়টা ততক্ষণ কাউকে কিছুই জানাবে না যতক্ষণ না তারা নিজে জানতে পারে আসলে ম্যাটির সঙ্গে কি ঘটেছে। তাই সূত্র খুঁজতে তারা সর্বপ্রথম লাইব্রেরিতে যায়, যেখানে ফিলের ছোট বোন সুজিও ছিল। এখন তারা নিউজ পেপার আর্টিকেল পড়লে জানতে পারে পুলিশের সন্দেহ ছিল যে ম্যাটিকে তার বাবা বা অন্য কেউ শেষ করে দিয়েছে, কিন্তু তাদের হাতে এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া ম্যাটি যখন উধাও হয়ে যায় তখন তাকে শেষবারের মতো রনি দেখেছিল, যেটা আর কেউ নয় সেই মেয়েটা যে থিয়েটারে ম্যাটিকে ম্যানেজারের হাত থেকে বাঁচিয়েছিল। তাই বিষয়টা জানার পর তারা সবাই মিলে রনির বাড়িতে যায় তার সঙ্গে কথা বলতে, কিন্তু রনি আগে থেকেই প্রচণ্ড রেগেছিল, কারণ এই পর্যন্ত পুলিশ বহুবার এসে এসে তাকে ম্যাটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এমনকি তারা তার বাবাকেও সন্দেহ করে হ্যারেস করছে, যেটা মূল কারণ হলো তারা ব্ল্যাক পিপল। এখন কথাটা বলার পর রনি তাদেরকে তাড়িয়ে দেয়। তাই আর কোনো উপায় না থাকায় যখন তারা চলে যাচ্ছিল তখন ফিল নর্দমার পাইপ থেকে ম্যাটির গাওয়া গানের কথা বললে রনি সেটা শুনতে পেয়ে থমকে যায়, যে ফিরে এসে তাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করলে লিলি তাকে তাদের সঙ্গে ঘটা ঘটনাটা জানায়, যেটা শুনে রনি বলে সেও থিয়েটারের বেসমেন্টে অনেকগুলো বাচ্চাদের কান্না ও গান গাওয়ার আওয়াজ শুনেছে, যেটা জানার পর বাকিরাও প্রচণ্ড অবাক হয়ে যায়। এখন সেই দিন রাতেই ক্যাপ্টেন হ্যালল্যান্ড যখন ঘুমানোর আগে নিউজ পেপার পড়ে তার পরিবারের ছবি দেখে ঘুমাতে যাবে, ঠিক তখনই কিছু মাস্ক পরা অজ্ঞাত ব্যক্তিরা এসে হ্যালল্যান্ডের উপর আক্রমণ করে দেয়, যারা তাকে প্রচণ্ড মারধর করে এবং গান পয়েন্টে রেখে একটা স্পেশাল এয়ারক্রাফটের তথ্য জিজ্ঞাসা করলে হ্যালল্যান্ড জানায় সেটা খুবই গোপন তথ্য, তাই তারা যদি তাকে শেষও করে দেয় তাও সে তাদের কিছুই বলবে না। যেটা শুনে সেই মাস্ক পরা ব্যক্তিগুলো কিছু করতে পারত, তার আগেই মারপিটের আওয়াজ শুনে সেখানে হ্যালল্যান্ডের সঙ্গী চলে আসে, যে দরজা ভেঙে রুমের ভিতরে চলে এলে হ্যালল্যান্ডের সঙ্গে মিলে সে সেই 3 জন মাস্ক পরা ব্যক্তিকে মারতে শুরু করে দেয়, যার জন্য সুযোগ বুঝে তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়। এখন আমার ধারণা এই আক্রমণটা নিশ্চিত কর্নেল ফুলারই করিয়েছে হ্যালল্যান্ডের পরীক্ষা নেওয়ার জন্য, যেটাতে সে উত্তীর্ণও হয়েছে। অন্যদিকে একই সময় আমরা লিলি, টেডি, ফিল ও তার ছোট বোনকে দেখতে পাই, যারা রনির সঙ্গে থিয়েটারে আসে, যে জানায় ম্যাটি যে গানটা গাইছিল সেটা দ্য ম্যাজিক ম্যান সিনেমার গান, তাই সে সেটাই দেখাতে তাদের এখানে নিয়ে এসেছে, কারণ তার ধারণা ম্যাটি হয়তো তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছে। তাই রনি তার বাবার থেকে চাবি চুরি করে সবাইকে নিয়ে থিয়েটারের ভিতরে চলে যায়,
যেটার পর সে প্রজেকশন রুমে গিয়ে দ্য ম্যাজিক ম্যান সিনেমা রিল লোড করতে শুরু করে। আর এদিকে লিলি, টেডি, ফিল ম্যাটির কথা মনে করে কাঁদতে লাগে, কারণ ম্যাটির যেহেতু কোনো বন্ধু ছিল না, তাই সে তাদের তিনজনের ভালো বন্ধু হতে চাইছিল। শুধু এটাই নয়, ফিল ও টেডি মাত্র একবারই ম্যাটিকে তাদের সিক্রেট আড্ডাতে নিয়ে গিয়েছিল, আর ম্যাটির মা তাদের ক্যান্ডিড দিত যাতে তারা তার ছেলের জন্মদিনে আসে, কারণ অন্য কেউ আসতো না। কিন্তু তারপরেও তারা ম্যাটির জন্মদিনে যায়নি। আসলে তাদের ম্যাটির জন্মদিন মনেই ছিল না। তাই তারা এখন ভাবছিল যদি তারা তখন ম্যাটির সঙ্গে ভালো আচরণ করত, তাহলে হয়তো ম্যাটি আজ জীবিত থাকতো। এখন সিনেমা চালু হয়ে গেলে সবাই সিনেমার মধ্যে হঠাৎ করে ম্যাটিকে লক্ষ্য করে, যার সঙ্গে সিরিজের শুরুতে দেখা সেই ছেলে মেয়েটাও ছিল যাদের গাড়িতে ম্যাটি লিফট নিয়েছিল। ফলে তারা সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, ম্যাটি সিনেমার মধ্যে আসলো কিভাবে, যার জন্য তারা কিছুই বুঝতে না পেরে ম্যাটিকে ডাকতে শুরু করে। যেখানে অদ্ভুত বিষয় হলো, ম্যাটিও তাদের কথা শুনতে পাচ্ছিল, যে তাদেরকে বলে, তোমাদের জন্যই আজ আমার এমন অবস্থা হয়েছে, কারণ তোমরা কখনোই আমাকে নিজের বন্ধু ভাবোনি। যেটা বলার পর ম্যাটি অদ্ভুতভাবে হাসতে শুরু করে, যাকে পুরো প্যানিভাইজের মতোই দেখতে লাগছিল। ঠিক তখনই সে তার হাতে থাকা সেই মিউটেড বাচ্চাটাকে লিলির দিকে ছুঁড়ে দেয়, যে স্ক্রিন থেকে বেরিয়ে এসে তাদের সবার উপরে আক্রমণ করে দেয়। তাই তারা নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে সেই মিউটেড বাচ্চাটা টেডি ও ফিলকে হাওয়াতে উড়িয়ে নিয়ে গিয়ে তাদের টুকরো টুকরো করে শেষ করে দেয়। যেখানে এই সমস্ত ঘটনা রনি প্রজেকশন রুম থেকে দেখছিল, তাই সেও প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। এদিকে লিলি চেয়ারের নিচে লুকিয়ে নিজের প্রাণ রক্ষা করার চেষ্টা করছিল। তখনই সে ফিলের ছোট বোন সুজিকে লক্ষ্য করে, যার হাত সে ধরার চেষ্টা করতে গেলে ততক্ষণে সেই মিউটেড বাচ্চাটা চলে এসে সুজিকেও শেষ করে দেয়। এতক্ষণে সেখানে রনি কোনোভাবে চলে আসে, যাকে প্যানিভাইজ প্রজেকশন রুমে আটকে রেখেছিল। তাই সে লিলিকে নিয়ে থিয়েটার থেকে বার হতে গেলে লিলি একটাই কথা বারবার বলতে লাগে যে সে তাদেরকে শেষ করে দিয়েছে। যেটা শুনে রনি জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলছো? উত্তরে লিলি কিছুই না বলে সুজির কাটা হাতটা দেখায়, যেটা দেখে রনি ভয়ে আঁতকে ওঠে। যার পরক্ষণে লিলিও চিৎকার করে উঠলে এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের সিজন 1-এর প্রথম এপিসোডের ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া ভিডিওটিকে নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। তাছাড়া আমি খুব দ্রুতই সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে চলে আসব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই। আমি আবারও আসবো এমনই কিছু এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।